বন্ধুরা, রসায়নে বন্ধন শক্তি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণেই প্রশ্নকর্তার কাছে এই টপিকটা সবসময় খুব ইম্পর্ট্যান্ট। তাহলে বন্ধন শক্তি কী জিনিস সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কোনো একটা যে কোনো পরমাণুগুলি যখন পরস্পরের কাছাকাছি আসে, তারা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করতে চায়। এর কারণ বন্ধন তৈরির ফলে তারা বেশি স্থায়িত্ব লাভ করে। যেহেতু বন্ধন তৈরির মাধ্যমে তারা বেশি স্থায়িত্ব লাভ করে, এর অর্থ হচ্ছে সিস্টেমের শক্তি কিছুটা কমে যায়। এর মানে বন্ধন তৈরির মাধ্যমে সিস্টেমটা কিছু শক্তি বর্জন করে। যেই পরিমাণ শক্তি সে বর্জন করে সেটাই হচ্ছে বন্ধন শক্তি। এবার এই বন্ধন শক্তি নির্ণয় করতে হলে আমরা কি করি? সাধারণত কোনো একটা সমযোজী বন্ধনকে আমরা বিভিন্ন শক্তির মাধ্যমে ওই বন্ধনটাকে বিয়োজিত করি। বিয়োজনের জন্য কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হয়। কোনো একটা সমযোজী বন্ধনকে বিয়োজিত করতে অর্থাৎ ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা দিয়েই বন্ধন শক্তির গণনা করা হয়। এই বন্ধন শক্তি বিভিন্ন ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই আলোচনা। এবার আমরা দেখব কিভাবে বন্ধন শক্তি নির্ণয় করা হয়। এখানে দুইটা হাইড্রোজেন পরমাণুর মাঝে একটা সিঙ্গেল বন্ড রয়েছে। এই বন্ধনটাকে ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে হাইড্রোজেনের বন্ধন শক্তি। এবার বাইরে থেকে শক্তি দেওয়া হলে যদি এই হাইড্রোজেন অণুটি ভেঙে দুইটা হাইড্রোজেনের পরমাণু তৈরি করে, গ্যাসীয় পরমাণু যদি তৈরি করে, দুইটা হাইড্রোজেনের গ্যাসীয় পরমাণু তৈরি হলো, এক্ষেত্রে বাইরে থেকে শক্তির প্রয়োজন হয় 436 কিলোজুল পার মোল। সুতরাং আমরা বলতে পারি যে একটা হাইড্রোজেন অণুকে ভেঙে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে থাকা যে এক বন্ধন সিঙ্গেল বন্ড, সেটাকে ভেঙে দুইটা গ্যাসীয় হাইড্রোজেন পরমাণু তৈরি করতে 436 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়েছে। তাই এইচ বন্ড এইচ এর বন্ধন শক্তি হচ্ছে 436 কিলোজুল পার মোল। এইভাবে অন্য যে কোনো এক বন্ধনের বা যে কোনো বন্ধনের বন্ধন শক্তি আমরা নির্ণয় করে থাকি। আর যদি কোনো অণুর মধ্যে একাধিক বন্ধন থাকে, যেমন H2O অণুতে দুইটা OH বন্ধন রয়েছে, তাহলে আমরা কিভাবে প্রত্যেকটা OH এর বন্ধন শক্তি নির্ণয় করব? এই ক্ষেত্রে প্রত্যেকটা OH বন্ধনের বন্ধন শক্তি হবে মোট বন্ধন শক্তির যে গড়, অর্থাৎ দুইটা OH বন্ধনের বন্ধন শক্তির যে গড় এভারেজ, সেটাই হবে একটা OH বন্ধনের বন্ধন শক্তি। প্রথমে আমরা কি করব? জলের অণুটাকে বিয়োজিত করব। বিয়োজিত করে জলের অণুকে বিয়োজিত করলে দুইটা বন্ধনকে ভাঙলে কি তৈরি হবে? দুইটা গ্যাসীয় হাইড্রোজেন পরমাণু এবং একটা গ্যাসীয় অক্সিজেন পরমাণু। তাহলে একটা জলের অণুর দুইটা OH বন্ধনকে বিয়োজিত করলে দুইটা হাইড্রোজেনের গ্যাসীয় পরমাণু এবং একটা অক্সিজেনের গ্যাসীয় পরমাণু তৈরি হবে। এই ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয় 918 কিলোজুল পার মোল। সুতরাং আমরা বলতে পারি যে অর্থাৎ এই দুইটা বন্ধনকে বিয়োজিত করতে প্রতি মোলের জন্য 918 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে দুইটা OH বন্ধনের বন্ধন শক্তি। সুতরাং একটা OH বন্ধনের বন্ধন শক্তি হবে এই শক্তির গড়, অর্থাৎ প্রত্যেকটা বন্ধনের বন্ধন শক্তি হবে 918/2 = 459 কিলোজুল পার মোল। সুতরাং আমরা বলতে পারি জলের অণুর মধ্যে প্রত্যেকটা OH এর বন্ধন শক্তির মান হচ্ছে 459 কিলোজুল পার মোল। এইভাবে আমরা বিভিন্ন বন্ধন শক্তির গণনা করে থাকি। তাত্ত্বিকভাবে আমরা যখন বন্ধন শক্তির গণনা করি সেটা পাউলিংয়ের সূত্রের সাহায্যে আমরা করে থাকি। সূত্রটা এরকম: E অফ AB, অর্থাৎ AB এর বন্ধন শক্তি, ধরে নিচ্ছি AB হচ্ছে একটা অণু যেখানে A আর B পরমাণু মিলে একটা বন্ধন তৈরি করে রেখেছে। সুতরাং AB এর বন্ধন শক্তি আমরা নির্ণয় করব। AB এর বন্ধন শক্তি হচ্ছে EAB, E সাবস্ক্রিপ্ট AB হচ্ছে AB এর বন্ধন শক্তি। এটা নির্ণয় করা হয় কিভাবে? এটা নির্ণয় করা হয় A অণুর বন্ধন শক্তি প্লাস B অণুর বন্ধন শক্তি /2 করা হয়। অর্থাৎ A এবং B এর বন্ধন শক্তির গড় নেওয়া হয়, অ্যাভারেজ নেওয়া হয়। A এবং B এর বন্ধন শক্তির গড়ের সঙ্গে যোগ করা হয় এই টার্মটা 23 × XA, অ্যাকচুয়ালি XA না, এটা হচ্ছে Chi-A - Chi-B হোল স্কোয়ার। এখানে এই যে চিহ্নটা Chi-A বা XAও বলা যেতে পারে এটাকে, এটা হচ্ছে A পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, A পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আর Chi-B হচ্ছে B পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি।
কাই এ হচ্ছে এ পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি আর কাই বি হচ্ছে বি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি এ এর বন্ধন শক্তি যত বেশি হবে বা বি এর বন্ধন শক্তি যত বেশি হবে, এ বি এর বন্ধন শক্তি কিন্তু তত বেশি হবে। কারণ এ বি এর বন্ধন শক্তি হচ্ছে এ অণু আর বি অণুর বন্ধন শক্তির গড়, কিন্তু সঙ্গে আরেকটা টার্ম আছে। আরেকটা টার্ম আছে কি? তাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের টার্ম। যেহেতু কাই এ মাইনাস কাই বি হচ্ছে পরমাণু দুইটার তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, এবং পরমাণু দুইটার তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য সবসময় পজিটিভই হবে। এই কারণে এই যে রাশিটা সবসময় বন্ধন শক্তিকে বৃদ্ধি করছে, এই যে রাশিটা সবসময় বন্ধন শক্তিকে বৃদ্ধি করছে। তাই কাই এ মাইনাস কাই বি যত বেশি হবে, বন্ধন শক্তি তত বেশি হবে। এই কারণে পরমাণু দুইটার মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয়, সাধারণত বন্ধন শক্তিও তত বেশি হয়। আমরা যে দেখেছিলাম আগেই 2 নম্বর পয়েন্টটা, সেখানে আমরা দেখেছিলাম যে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, সেই ক্ষেত্রে বন্ধন শক্তির পরিমাণও তত বেশি হয়। বন্ধন শক্তি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের এই 4টা বিষয় মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে বন্ধন দৈর্ঘ্য বেশি হলে বন্ধন শক্তি কম হয়। 2 নাম্বার হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে বন্ধন শক্তি বেশি হয়। 3 নাম্বার হচ্ছে বহু বন্ধনের বন্ধন শক্তি এক বন্ধনের শক্তি থেকে বেশি হয়, অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে বা সিঙ্গেল বন্ড থাকলে, ট্রিপল বন্ড যেহেতু বহু বন্ধন তাই এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি, তারপর ডাবল বন্ডের বন্ধন শক্তি, তারপর সিঙ্গেল বন্ডের বন্ধন শক্তি। 4 নাম্বার হচ্ছে লোন পেয়ার উপস্থিত থাকলে বন্ধন শক্তি প্রভাবিত হয়। সাধারণত দেখা গেছে, আমরা দেখব বিভিন্ন উদাহরণের সাহায্যে লোন পেয়ারগুলি কীভাবে বন্ধন শক্তিকে প্রভাবিত করে। তাহলে বন্ধন দৈর্ঘ্য বেশি হলে বন্ধন শক্তি কম হয় কেন? সাধারণত দুইটা পরমাণু সাইজে যদি বড় হয়, দুইটা পরমাণুর সাইজ যদি বড় থাকে, তারা পরস্পরের সঙ্গে যে বন্ধন তৈরি করে তার দৈর্ঘ্য বেশি হয়। আর দুইটা পরমাণু সাইজে যদি ছোট হয়, তারা পরস্পরের সঙ্গে যে বন্ধন তৈরি করে রাখে তার দৈর্ঘ্য কম হয়। বেশি বড় বন্ধনকে ভাঙতে কম শক্তির প্রয়োজন হয়। ঠিক যেরকমটা একটা লম্বা কাঠিকে ভাঙার জন্য কম শক্তি দিলেই চলে, কিন্তু একটা ছোট্ট কাঠিকে ভাঙতে হলে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। সিমিলারলি, যেখানে বন্ধন দৈর্ঘ্য বেশি থাকে সেই বন্ধনগুলিকে ভাঙার জন্য বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। যেই ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বেশি থাকে সেই বন্ধনকে ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয়, আর যেই ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা কম থাকে, ছোট্ট কাঠির মতোই, সেটাকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। এই কারণে বন্ধন দৈর্ঘ্য বেশি হলে সাধারণত বন্ধন শক্তি কম থাকে, অর্থাৎ যেই পরমাণুগুলি নিজেদের মধ্যে যত লম্বা বন্ধন তৈরি করবে সেই বন্ধনের শক্তি তত কম হয়, অর্থাৎ সেই বন্ধন ভাঙা তত সহজ হয়। যেমন একটা এক্সাম্পল এখানে আমরা দেখছি, যেমন ক্লোরিন এর 2টা পরমাণু যে বন্ধন তৈরি করে আর আয়োডিনের 2টা পরমাণু যে বন্ধন তৈরি করে, এর মধ্যে আয়োডিন পরমাণুর সাইজ ক্লোরিন থেকে অনেক বড়, তাই আয়োডিন পরমাণু 2টা যে বন্ধন তৈরি করে রাখে তার বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি, আর ক্লোরিনের পরমাণুগুলি যে বন্ধন তৈরি করে রাখে তার বন্ধন দৈর্ঘ্য অনেক ছোট। এই কারণে আয়োডিনের বন্ধন দৈর্ঘ্য যেহেতু বেশি, তাই তাকে ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই কারণে ক্লোরিন থেকে আয়োডিনের বন্ধন শক্তির পরিমাণ কম। তাহলে আমরা বুঝলাম বন্ধন দৈর্ঘ্য বেশি হলে বন্ধন শক্তি কেন কম হয়। 2 নাম্বার হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি বেশি হয় তাহলেও বন্ধন শক্তি বেশি হয়। এবার কেন বেশি হয়? জেনারেলি 2টা পরমাণু এর মধ্যে যদি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থাকে, তাহলে তাদের মধ্যে এই 2টা পরমাণুর মধ্যে কিছু আয়নীয় চরিত্র চলে আসে। একটা পরমাণু আংশিক ধনাত্মক এবং অপর পরমাণু আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে। এই কারণে তার মধ্যে কিছু আয়নীয় চরিত্র প্রকাশ পায়। যেহেতু আয়নীয় চরিত্র প্রকাশ পায়, তখন কি হয়, তার আশেপাশে থাকা যে অন্যান্য অণুগুলি তাদের মধ্যেও আয়নীয় চরিত্র প্রকাশ পায়। তাই এই ধরনের বন্ধনের মাধ্যমে যে শক্তি তৈরি হয়, তার পাশাপাশি আয়নীয় চরিত্রের ফলেও তার মধ্যে কিছু বন্ধন শক্তি তৈরি হয়। এই কারণে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে বন্ধন শক্তি বেশি। ম্যাথমেটিক্যালি আমরা দেখব কিভাবে আমরা বুঝতে পারি, পাউলিং এর যে সূত্র তার সাহায্যে আমরা কিভাবে বুঝতে পারি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে বন্ধন শক্তি বেশি হয়। আপাতত এটা মনে রাখতে হবে, তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে বন্ধন শক্তি বেশি হয়। 3 নাম্বার হচ্ছে বহু বন্ধনের বন্ধন শক্তি এক বন্ধনের শক্তি থেকে বেশি। এর মানে 2টা পরমাণুর মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে
আর দুইটা পরমাণুর মধ্যে যদি ডাবল বন্ড থাকে স্বাভাবিকভাবেই ত্রিবন্ধনকে ভাঙতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তাই ট্রিপল বন্ডের যে বন্ধন শক্তি সেটা ডাবল বন্ডের বন্ধন শক্তি থেকে বেশি হয়। নেক্সট আসছি লোন পেয়ার উপস্থিত থাকলে বন্ধন শক্তি প্রভাবিত হয়। একটা এক্সাম্পল আমরা দেখছি এখানে, যেমন সি বন্ধন কার্বন কার্বন বন্ধন এবং ফ্লোরিন ফ্লোরিন বন্ধন, এর মধ্যে কার্বনের দুইটা সিঙ্গেল বন্ডের মধ্যে যে বন্ধন শক্তি সেটা অনেক বেশি, কিন্তু দুইটা ফ্লোরিনের মধ্যে যে বন্ধন শক্তি সেটা অনেক কম। কারণ কি? ফ্লোরিনের বাইরে 3টা লোন পেয়ার থাকে। এই লোন পেয়ারগুলি পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু লোন পেয়ারগুলি পরস্পরকে বিকর্ষণ করে, এই কারণে তাদের মধ্যে বিকর্ষণজনিত প্রভাবের কারণে পরমাণু দুইটা পরস্পর থেকে দূরে সরে যেতে চায়, এই কারণে তাকে ভাঙা অনেক সহজ হয়, এই কারণে তার বন্ধন শক্তি কম থাকে। কার্বন এবং ফ্লোরিন একই পর্যায়ে রয়েছে, তাই তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয় তার বন্ধন শক্তি খুব বেশি পার্থক্য হওয়ার কথা নয়, কিন্তু কার্বন কার্বন এক বন্ধন এবং ফ্লোরিন ফ্লোরিন এক বন্ধনের মধ্যে কার্বন কার্বন এক বন্ধনের শক্তি অনেক বেশি, যেখানে ফ্লোরিন ফ্লোরিন এক বন্ধনের মধ্যে বন্ধন শক্তি অনেক কম। এর কারণ ফ্লোরিন ফ্লোরিন এক বন্ধনকে সহজেই ভাঙা যায় এবং সি বন্ধনকে কিন্তু সহজে ভাঙা যায় না, তাই ফ্লোরিন ফ্লোরিন এর বন্ধন শক্তি কম। এর কারণ হিসাবে বলা চলে তার মধ্যে অনেকগুলি লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ারের বিকর্ষণের কারণে এই বন্ধনটা অনেক দুর্বল হয়ে যায় এবং তার বন্ধন শক্তি অনেক কমে যায়। এবার বন্ধন শক্তি নিয়ে আমরা বিশেষ কিছু কথা বলবো। এই কথাগুলি অবশ্যই মনে রাখতে হবে, কারণ MCQ বা কম্পিটিটিভ এক্সামে যে কোয়েশ্চেনগুলি থাকে সেই ক্ষেত্রে এই স্পিসিসগুলি অবশ্যই উল্লেখ থাকে এবং এই বিষয়টা জানা থাকলে ওই প্রশ্নগুলিকে খুব সহজেই আনসার করা যাবে। মনে রাখতে হবে, দুইটা পরমাণুর মধ্যে যদি এক বন্ধন থাকে, বিভিন্ন পরমাণুর মধ্যে এক বন্ধন থাকতে পারে, যেমন H বন্ড H, C বন্ড C, Cl বন্ড Cl, এরকম দুইটা পরমাণুর মধ্যে এক বন্ধন রয়েছে, এরকম অনেক এক্সাম্পলই রয়েছে। এইগুলির মধ্যে H2 অর্থাৎ H বন্ড H এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি হয়। অর্থাৎ অণুটা যখন অধ্রুবীয় হয়, এর মানে দুইটা একই পরমাণুর মধ্যে যখন সিঙ্গেল বন্ড থাকে, সেই ক্ষেত্রে H বন্ড H এর বন্ধন শক্তি হয় সবচেয়ে বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে হাইড্রোজেন পরমাণু সবচেয়ে ছোট, খুবই ছোট হাইড্রোজেন পরমাণু খুব ছোট সাইজ অনুযায়ী। এই কারণে হাইড্রোজেন পরমাণুগুলির মধ্যে যে এক বন্ধন তৈরি হয় সেই বন্ধনের দৈর্ঘ্য অনেক ছোট হয়, আর আমরা দেখেছি বন্ধন দৈর্ঘ্য কম হলে বন্ধন শক্তি জেনারেলি বেশি হয়। তাই যে কোনো এক বন্ধনের মধ্যে হাইড্রোজেনের বন্ধন শক্তি কিন্তু সবচেয়ে বেশি হয়, এটা মনে রাখতে হবে। আর ধ্রুবীয় অণুগুলির মধ্যে যদি আমরা বলি HF, HCl বা PF, এরকমের যে ধ্রুবীয় অণুগুলি রয়েছে, সেই ক্ষেত্রে দুইটা ভিন্ন পরমাণু থাকে। দুইটা ভিন্ন পরমাণু যুক্ত যে এক বন্ধনগুলি, তাদের মধ্যে HF এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি হয়। এবার কেন HF এর বন্ধন শক্তি বেশি হয়? আমরা অলরেডি দেখেছি যে বন্ধন দৈর্ঘ্য ছোট হলে বন্ধন শক্তি বেশি হয়। হাইড্রোজেনের সাইজ ছোট, ফ্লোরিনেরও সাইজ কিন্তু ছোট, এই কারণে HF এর বন্ধন দৈর্ঘ্য কিন্তু খুব বেশি নয়। কিন্তু হাইড্রোজেন থেকেও HF এর বন্ধন শক্তি বেশি। কেন হাইড্রোজেন থেকেও HF এর বন্ধন শক্তি বেশি? অ্যাকচুয়ালি ফ্লোরিন পরমাণু সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন পরমাণু। আর আমরা দেখেছি যে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি থাকে, তাদের মধ্যে বন্ধন শক্তিটা তার তত বেশি হয়। এই কারণে HF এর বন্ধন শক্তি দুইটা কারণে সবচেয়ে বেশি। একটা কারণ হচ্ছে তাদের মধ্যে বন্ধন দৈর্ঘ্যটা ছোট এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। সিমিলারলি বহু বন্ধন যদি থাকে দুইটা পরমাণুর মধ্যে, যেমন C ট্রিপল বন্ড O বা N ট্রিপল বন্ড N, এরকম ক্ষেত্রে CO এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি হয়। ফ্লোরিনের সঙ্গে কার্বন ট্রিপল বন্ড তৈরি করতে পারে না, বা অন্য কেউ ট্রিপল বন্ড বা ডাবল বন্ড তৈরি করে না জেনারেলি। যদি করত তাহলে ওই ক্ষেত্রেই বন্ধন শক্তি সবচেয়ে বেশি হতো। কিন্তু ফ্লোরিন বাদ দিয়ে যদি অন্য পরমাণুর কথা আমরা চিন্তা করি, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এই কারণে এই স্পিসিসের মধ্যে যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এই কারণে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যও সবচেয়ে বেশি। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই বন্ধনের বন্ধন শক্তি অনেক বেশি হয়। এই কারণে কার্বন মনোঅক্সাইডের বন্ধন শক্তি অন্য যে কোনো বহু বন্ধন থেকে অনেক বেশি হয়।
এই বিষয়গুলি ভালো করে মনে রাখতে হবে, এগুলি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবশ্যই কোয়েশ্চন থাকবে। এবার আমি বন্ধন শক্তি সম্পর্কিত 4টা প্রশ্ন দিচ্ছি, ভিডিওটাকে পজ করে এই প্রশ্নগুলির উত্তর নিজে নিজে বের করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন হচ্ছে HF, HCl, HBr, HI কে বন্ধন শক্তি অনুযায়ী সাজাও। দ্বিতীয় প্রশ্ন সি সিঙ্গেল বন্ড সি, সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি কে বন্ধন শক্তি অনুযায়ী সাজাও। থার্ড কোয়েশ্চন সি সিঙ্গেল বন্ড সি, এন সিঙ্গেল বন্ড এন, এফ সিঙ্গেল বন্ড এফ কে বন্ধন শক্তি অনুযায়ী সাজাও। এখানে আমি একটা লিখে রেখেছি, এটার একটা কারণও রয়েছে, এটা পরে আমি বলছি। ফোর্থ কোয়েশ্চন এফ বন্ড এফ, সিএল বন্ড সিএল, বিআর বন্ড বিআর, আই বন্ড আই বন্ধন শক্তি অনুযায়ী সাজাও। তাহলে আমরা আসছি প্রথম যে প্রশ্নটা, সেটার ক্ষেত্রে এক্ষেত্রে এইচ কমন সব ক্ষেত্রেই। আর আমরা যদি দেখি এই মৌলগুলি সবগুলি হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো একটা জিনিস তো আমরা অলরেডি জেনে গেছি যে HF এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি হয় যে কোনো এক বন্ধনের মধ্যে, যদি ওইটা পোলার হয় তাহলে HF এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি অবশ্যই হবে। বাকিগুলি আমরা কিভাবে দেখব? বাকিগুলি আমরা বন্ধন দৈর্ঘ্যের সাহায্যে দেখতে পারবো। যেমন Cl এর যে সাইজ, তার থেকে Br এর সাইজ অনেক বড়, তার থেকে I এর সাইজ অনেক বড়। দেয়ারফর HI এর ক্ষেত্রে বন্ধন যে দৈর্ঘ্য সেটা অনেক বড় হবে, এই ক্ষেত্রে তাকে এর জন্য তাকে ভাঙা সোজা, তাই HI এর বন্ধন শক্তি সবচেয়ে কম হবে। তারপর HBr এর বন্ধন দৈর্ঘ্য HI থেকে একটু কম হবে, এই কারণে HI এর তুলনায় HBr কে ভাঙা একটু সহজ, তাই HI থেকে কম বন্ধন শক্তি হচ্ছে, HI থেকে বেশি বন্ধন শক্তি হচ্ছে HBr এর। আর HF এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি, তারপর রয়েছে HCl। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। সেকেন্ড কোয়েশ্চেন আমরা দেখলাম সি সিঙ্গেল বন্ড সি, সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি। আমরা জানি এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে ত্রিবন্ধনের বন্ধন শক্তি অনেক বেশি হয়, তাই খুব সহজেই এটার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিতে পারবো। এই ক্ষেত্রে সি ট্রিপল বন্ড সি এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি হবে, তারপর সি ডাবল বন্ড সি, তারপর সি সিঙ্গেল বন্ড সি। থার্ড কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন। দ্বিতীয় পর্যায়ে আছে কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির মধ্যে যে ক্রমটা সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর নিয়ন। তাহলে একটা পর্যায়ের মধ্যেই এই মৌলগুলি রয়েছে। এখানে লক্ষ্য করার বিষয় অক্সিজেনকে আমরা বাদ দিয়েছি, কার্বন, নাইট্রোজেন আর ফ্লোরিনকে লিখেছি। তাহলে কার্বন কার্বনের বন্ধন শক্তি দেখা গেছে সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ফ্লোরিন বন্ধন শক্তি অনেক কম। এবার কেন এরকম হলো? অ্যাকচুয়ালি কার্বন কার্বন যে বন্ধন শক্তি, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি, এখানে কিন্তু একটা লোন পেয়ার থাকে নাইট্রোজেনের, আর ফ্লোরিন যখন বন্ধন তৈরি করে রাখে তার মধ্যে 3টা লোন পেয়ার থাকে, এরকমভাবে 3টা লোন পেয়ার থাকে। লোন পেয়ারের বিকর্ষণ বেশি হয়, ফলে এই বন্ধনটা, বন্ধন দৈর্ঘ্য ছোট হলেও কিন্তু এই বন্ধনটার শক্তি অনেক কমে যায়, অর্থাৎ বন্ধনটা অনেক দুর্বল হয়ে যায়। ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু 3টা লোন পেয়ার রয়েছে প্রত্যেকটা ফ্লোরিন পরমাণুতে, তাই লোন পেয়ার বিকর্ষণ এই ক্ষেত্রে অনেক বেশি। এই কারণে এই বন্ধন দৈর্ঘ্যটা অনেক ছোট হওয়া সত্ত্বেও সেটা অনেক দুর্বল হয়ে যায় বন্ধন দৈর্ঘ্যটা, এই কারণে তার বন্ধন শক্তি অনেক কম। এই ক্ষেত্রে একটা করে লোন পেয়ার রয়েছে 2টা নাইট্রোজেন পরমাণুর মধ্যে, তাই তাদের মধ্যেও বিকর্ষণ বেশি হয়। এই কারণে এই ক্ষেত্রে বন্ধন যে শক্তিটা সেটা অবশ্যই কার্বন কার্বন বন্ধন শক্তি থেকে কম। কার্বন কার্বনের বন্ধন শক্তি সবচেয়ে বেশি, কারণ এই ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই। নাইট্রোজেন এর মধ্যে এন বন্ড এন এর বেলায় নাইট্রোজেন পরমাণুতে একটা করে লোন পেয়ার আছে, তাই তাদের মধ্যে বিকর্ষণ একটু বেশি, এই কারণে বন্ধন শক্তিটা সি বন্ড সি থেকে একটু কম। আর F2 এর ক্ষেত্রে লোন পেয়ারের পরিমাণ সবচেয়ে বেশি, এই কারণে তাদের মধ্যে যে বিকর্ষণ সেটা সবচেয়ে বেশি হয়, এই কারণে বন্ধন শক্তি সবচেয়ে কম হয়। মজার ব্যাপার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে এইচ বন্ড ও বন্ড এইচ, এই যে বন্ধন শক্তিটা সেইটা কিন্তু তাদের সবার থেকে কম। ও বন্ড ও এর যে বন্ধন শক্তি সেটা তাদের সবার থেকে কম এই ক্ষেত্রে, যদিও এই ক্ষেত্রে 2টা করে লোন পেয়ার আছে, ফ্লোরিনের ক্ষেত্রে 3টা লোন পেয়ার আছে, তবু ও বন্ড ও এর বন্ড এনার্জি সবচেয়ে কম। এবার কেন কম বাড়িতে তোমরা চিন্তা করবে, যদি উত্তর পাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। ফোর্থ কোয়েশ্চেন যেটা আসছি, ফ্লোরিন ফ্লোরিন, ক্লোরিন ক্লোরিন, ব্রোমিন ব্রোমিন, আয়োডিন আয়োডিন, কোনটার বন্ড এনার্জি বন্ধন শক্তি অনুযায়ী সাজাও।
তাহলে আমরা দেখব অ্যাকচুয়ালি বন্ড এনার্জির যে ক্রম হয় সেটা আমরা হ্যালোজেনগুলিকে যদি লিখি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাই সাইজ অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কি হবে, F2 এর যে সাইজ সবচেয়ে ছোট, এই কারণে তার বন্ধন শক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর I2 এর। অর্থাৎ আয়োডিনের বন্ধন শক্তি সবচেয়ে কম হওয়ার কথা, যা হয়ও আয়োডিনের বন্ধন শক্তি সবচেয়ে কম। এর কারণ হচ্ছে আয়োডিনের বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি, আর ক্রমটা হওয়ার কথা ছিল আয়োডিনের সবচেয়ে কম বন্ধন শক্তি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। কিন্তু একটু ট্রেন্ডটা একটু উল্টানো দেখা যায়। কি দেখা গেছে, ক্লোরিনের বন্ধন শক্তি সবচেয়ে বেশি, তারপর ব্রোমিনের, তারপর ফ্লোরিনের, তারপর আয়োডিনের। তাহলে এরকম হয়েছে কেন? সবচেয়ে বেশি বন্ধন শক্তি Cl2 এর, ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর ফ্লোরিনের, তারপর আয়োডিনের। আয়োডিনের বন্ধন শক্তি সবচেয়ে কম, এটা আমরা বুঝতে পারি, কারণ আয়োডিনের সাইজ অনেক বড়, তাই বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি, এই কারণে বন্ধন শক্তি অনেক কম। কিন্তু ফ্লোরিনের সাইজ তো অনেক ছোট, তা সত্ত্বেও তার বন্ধন শক্তি এত কম হলো কেন? ফ্লোরিন দুইটা FF সিঙ্গেল বন্ড যখন তৈরি হয় তখন ফ্লোরিনের মধ্যে কিন্তু লোন পেয়ারগুলি থাকে। ফ্লোরিনের সাইজ খুব ছোট, সাইজ ছোট হওয়ায় এই পরমাণু দুইটা কিন্তু বন্ধনের মধ্যে পরস্পরের খুব কাছে থাকে, এবং এই লোন পেয়ারগুলি পরস্পরের অনেক কাছে থাকে। এই লোন পেয়ারগুলি পরস্পরের অনেক কাছে থাকে, ফলে তারা পরস্পরকে অনেক বেশি বিকর্ষণ করে, ফলে এই বন্ধনটা অনেক দুর্বল হয়ে যায়। ঠিক যেরকম কাঠের মধ্যে ঘুনগুলি ঢুকে কাঠকে খেয়ে ফেলে, সেই রকম এই লোন পেয়ারগুলিও এই বন্ধনের মধ্যে থেকে বন্ধনটাকে একটু দুর্বল করে দিচ্ছে। এই কারণে ফ্লোরিনের ক্ষেত্রে লোন পেয়ারগুলির উপস্থিতির কারণে এছাড়া দুইটা পরমাণু পরস্পরের অনেক কাছাকাছি রয়েছে, যে লোন পেয়ারগুলি পরস্পরকে অনেক বেশি বিকর্ষণ করছে, এই কারণে এই ক্ষেত্রে বন্ধনটা অনেক দুর্বল হয়ে যায় এবং বন্ধন শক্তি অনেক কমে যায়। তাই বন্ধন শক্তির যে অ্যাকচুয়াল ক্রম সেটা হচ্ছে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ব্রোমিনের, তারপর ফ্লোরিনের, তারপর আয়োডিনের। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।